আচ্ছা, সব দেখা যাচ্ছে? কোনো প্রবলেম? গুগল মিটেই বা আমাদের অ্যাপসে? ওকে, ওকে। দেখে আমাকে একটু কনফার্ম করো। আমি মানে হ্যালো, বলছি তুমি যে অর্ডারটা দিয়েছো না ওটা দেখ কি ইংলিশে ওই যে ওইটা যে অর্ডার দিলাম ওটা কি ওখানে দেখো তো ইংলিশ মিডিয়াম আছে তো ইংলিশে পড়ি। সব ঠিক আছে? ওকে। সো আজকে আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সেকেন্ড ক্লাস, মানে ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন ছিল। তো বেসিক্যালি আজকে দেখতে গেলে আমাদের চ্যাপ্টার আরম্ভ হচ্ছে। তো সবাই মোটামুটি জানো যে সাবজেক্টটা কি, কেন পড়তে হবে, কি বৃত্তান্ত। তো আমরা এখানে মেনলি মেশিনকে নিয়ে পড়বো। ঠিক আছে। তো এখানে দেখো আমি বেসিক্যালি দেখো এই সাবজেক্টটা হচ্ছে পুরোটাই ম্যাথের উপর ডিপেন্ড করছে, ম্যাথ আর ফিজিক্সের উপর। তো এখানে থিওরি সেরকম কিছু নেই। তো থিওরি যেটুকু আছে ওইটুকু, মানে বেসিক যেটা দরকার সেটুকু আমি এখানে দিয়েছি। তো এটা তোমাদের ফার্স্ট যে ইউনিট, তার উপর বেসিস করে। তো শুরু করা যাক। তো দেখো এখানে লেখা আছে মেকানিজম। তো আমরা প্রথমে সাবজেক্টটাকে জানার চেষ্টা করবো। ইঞ্জিনিয়ারিং মানে তো আমরা জানি সাবজেক্ট মেকানিজম। মেকানিজমটা কি? এবার দেখো এখানে বলছে কি, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য বিহেভিয়ার অফ অ্যান বডি when it is rest or in motion। এবার কি বলছে যে মেকানিজম হচ্ছে তোমার, এখানে আমরা বলছি যে এটা ব্রাঞ্চ, এটা সায়েন্সের একটা ব্রাঞ্চ, যেখানে আমরা কি কোনো একটা বডি মোশনে আছে নাকি তোমার রেস্টে আছে সেই বিষয় নিয়ে আমরা বুঝবো। তো আমাদের মেইনলি আছে অ্যাপ্লাইড মেকানিক্স। তো অ্যাপ্লাইড মেকানিক্সের দুটো পার্ট হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার স্ট্যাটিক, আর একটা হচ্ছে তোমার ডায়নামিক। তো স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে হচ্ছে বডি ইন রেস্ট, আমরা এটা জানি। আবার ডায়নামিক মানে আমরা কি জানি? আমরা ডায়নামিক মানে জানি বডি ইন মোশন। অর্থাৎ কি, বডি যখন মোশন থাকবে তখন আমরা দেখবো ডাইনামিক, আর যখন বডি কোনো রেস্টে থেকে থাকবে তখন আমরা বলবো ওটা রেস্ট, মানে স্ট্যাটিক। তো এবার এই ডাইনামিকটাকে আমরা আবার দুটো ভাগে ডিভিশন করছি। কি, একটা হচ্ছে কাইনেমেটিক্স, আর কাইনেটিক্স, আর একটা হচ্ছে কাইনেমেটিক্স। এটা হচ্ছে এদের ডিভিশন। এবার দেখো এখানে যেমন এইরকম একটা ইয়ে আছে, আমি দুটো পেপার দিয়েছি, সবটাই আমার নিজস্ব নোট। তো সবটা দেওয়ার চেষ্টা করেছি। দেখো এখানে লেখা আছে দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ কোঅর্ডিনেটস দ্য রিসার্চ ওয়ার্ক ফর দ্য practical utility and the service of a mankind which known as applied science। যেটা আমরা ওইখানে পড়লাম যে বডির কি করছে না করছে সেটা আমরা দেখব। তো এখানে দেখো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বলতে কি বলছে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বলতে বলছে ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য লস এন্ড দ্য প্রিন্সিপাল অফ দ্য মেকানিক্স অ্যালং উইথ দেয়ার অ্যাপ্লিকেশন টু দ্য ইঞ্জিনিয়ারিং প্রবলেমস। অর্থাৎ কি, এখানে মেকানিক্স বলতে বোঝায় যে এখানে একটা ব্রাঞ্চ সায়েন্সের, যেটা আমরা কাজ করব বিভিন্ন লস, বিভিন্ন প্রিন্সিপালের সাহায্যে, যে মেশিনস যেগুলো আমরা আছে সেগুলো কি রকম অ্যাপ্লিকেশনস করছি, আমরা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন প্রবলেমসে সেগুলিকে কিভাবে কাজে লাগাবো, সে সমস্ত ল বা প্রিন্সিপাল গুলোকে, সেই বিষয় নিয়ে আমরা যে পড়াটা করবো সেটাকে আমরা বলছি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তাহলে এখানে আমরা কি হবে, নলেজ ইজ ভেরি এসেন্সিয়াল ফর দিস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যান। অবশ্যই আমরা যদি নলেজ না থাকে তাহলে আমরা কোনো কাজই করতে পারবো না। আমি তার বেসিকটা যদি না জানি তো আমরা করতে পারবো না। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হচ্ছে ওয়ান কাইন্ড অফ বেসিক। তো এখানে আমরা দেখবো যে ইঞ্জিনিয়ারিং মেকানিজম মে বি ডিভাইডেড। এখানে যেটা আমরা দেখলাম যে স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক অ্যান্ড দ্য কাইনেটিক কাইনেমেটিক্স। এখানে স্ট্যাটিকটাকে আবার একটু এলাবোরেট করে লেখা আছে যে ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং মেকানিজম হুইচ ডিলস উইথ দ্য ফোর্স অ্যান্ড দেয়ার এফেক্টস while অ্যাকশন আপন দিস বডি অ্যাট রেস্ট। তাহলে কি বলছে, এখানে আমরা স্ট্যাটিক বলতে আমরা কি বলেছিলাম, যে বডি ইন দ্য রেস্ট কন্ডিশন। মানে কি, এখানে আমরা পড়বো যে এই ব্রাঞ্চ সায়েন্সের মধ্যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের স্ট্যাটিকে বলছে যে আমরা ফোর্স পড়বো, এফেক্ট পড়বো, কিন্তু কখন পড়বো, যখন বডিটা রেস্ট কন্ডিশনে থাকবে। বডি যখন রেস্ট কন্ডিশনে থেকে তার বিষয়ে যখন আমরা জানার চেষ্টা করব, তার মধ্যে কি ফোর্স আছে, তার মধ্যে কি এফেক্ট হচ্ছে, তো সেই সমস্ত কিছু যে অর্থাৎ আমাদের মেন কি, অ্যাট রেস্ট। স্ট্যাটিক বলতে আমাদের মাথায় প্রথমেই খেলতে হবে যে অ্যাট রেস্ট। তো রেস্ট কন্ডিশনে থাকার সময় আমরা বডির যে কোনো ফোর্স বা এফেক্ট নিয়ে যখন আমরা পড়াশোনা করবো তখন আমরা বলছি সেটাকে স্ট্যাটিক। ঠিক সিমিলার হতে যখন বডি মোশনে থাকবে তখন আমরা বলতে অপোজিট। স্ট্যাটিকের অপোজিট হচ্ছে ডাইনামিক। তো আমরা তখন কি পড়বো, তখন আমরা যে মোশনে থাকলে যখন বডিকে নিয়ে আমরা জানবো বা পড়বো তখন থেকে আমরা বলছি ডাইনামিক। এবার ডাইনামিক আর দ্য স্ট্যাটিককে আমরা আবার
ডাইনামিককে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে কাইনেমেটিক্স আর একটা কাইনেটিক্স আর একটা হচ্ছে কাইনেমেটিক্স। তো কাইনেটিক্সটা কি, কাইনেটিক্স হচ্ছে কি, আমরা জানি ডাইনামিকের একটা ব্রাঞ্চ। তো ডাইনামিক্সের যে ব্রাঞ্চে সেখানে আমরা ডিলস করছি কি বডিটাকে কিন্তু মোশনে ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ ফোর্সেস। অর্থাৎ কি, যদি আমরা দেখি এখানে, আচ্ছা দেখো কাইনেমেটিক্স কি, অ্যাবসোলিউট মোশন অফ অ্যান অবজেক্ট, অবজেক্টের মধ্যে একটা অ্যাবসোলিউট মোশন কাজ করবে। রুটস মানে অর্থাৎ একটা বডি কেন কাজ করছে তার রুট কজটা আমরা জানতে পারবো কাইনেমেটিক্সে। কাইনেটিক্সে আমরা কি জানতে পারবো, যে একটা বডি ধরো খেলছে, সেই খেলাটা কি করে করছে, তার জন্য কত পরিমাণ বল লাগছে। ধরো তুমি এখানে একটা বল নিলে, এই বলটাকে তুমি এখানটায় ছুঁড়ে মারবে, এই যে এখানটায় ছুঁড়ে মারলে, এই যে বলটাকে তুমি নিলে, এই বলটাকে এখানে ছুঁড়ে মারতে ঠিক কতটা তোমার মানে এনার্জি লাগছে সেটা আমরা জানতে পারবো। আবার কি, ইট এক্সপ্লেন দ্য হাউ এন্ড বডি রিয়াক্ট হোয়েন অ্যান্ড ফোর্স অর টর্ক ইজ অ্যাপ্লাইড অন ইট। তো আমরা এটা থেকে আরেকটা কি জানতে পারবো, যে একটা বডি কিভাবে রিয়াক্ট করছে যখন তাকে ফোর্স দেয়া হচ্ছে, তো এইটা আমরা জানবো, বা টর্ক। তো এগুলো যে আমরা জানবো, অর্থাৎ কি আমরা কজ জানবো, কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করার পর তার মধ্যে কি কজ হচ্ছে সেটা যখন আমরা নিয়ে জানবো, বা তার এনার্জি যখন লাগবে তখন কাইনেটিক্স এনার্জি। তো কাইনেটিক্স এনার্জির ফর্মুলা কি, তোমরা ফিজিক্সে ফার্স্ট সেমে পড়েছো যে কাইনেটিক্স এনার্জি কি, হাফ ইন্টু এম ভি স্কোয়ার, যেখানে এম মানে কি, এম মানে হচ্ছে মাস, আর ভি হচ্ছে কি ভেলোসিটি স্কোয়ার, ভি স্কোয়ার। তো কি হলো, ফোর্স আমরা জানি, এনার্জি মানে কি, এনার্জি মানে আমরা ফিজিক্সে কি পড়েছি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট সমান সমান ওয়ার্ক ডান। অর্থাৎ একটা কাজ করতে যে পরিমাণ ক্ষমতা লাগছে, বা সেটাকে আমরা কি বলি, যে কার্যক্ষমতা বা ওয়ার্ক ডান, বা একটা কাজ ধরো তুমি একটা কোনো যে কোনো কিছু করতে গেলে আমাদের তো এনার্জি লাগে, পড়াশোনা করতে গেলে বা কোনো কাজ করতে গেলে, খেলতে গেলে সবকিছু একটা এনার্জি লাগে, তো সেটাই। এবার কি কাইনেটিক্স এনার্জি যদি আমাদেরকে বলে যে একটা উদাহরণ, তাহলে কি রোটেশনাল মোশন, রোটেশনাল মোশন হচ্ছে একটা কাইনেটিক মোশন। রোটেশনাল মোশনটা আবার কি, the motion that occurs when a body rotates on its own axis। তাহলে একটা রোটেশনাল মোশন বলতে আমরা কি জানি, যখন একটা বডি কোন রকম ভাবে একটা তার অ্যাক্সিস এর উপর ধরো এরকম করে রোটেট করছে, এটা একটা অ্যাক্সিস, এই অ্যাক্সিসটাকে উপর ভিত্তি করেই কিন্তু, এই যে এটা অ্যাক্সিস, এটার উপর ভিত্তি করেই কিন্তু বডিটা রোটেট করছে। তো এই যে রোটেট করার যে তার জন্য যে ফোর্স লাগছে বা যে সমস্ত এনার্জি লাগছে, তো সেই সবটাকে আমরা বলছি কি রোটেশনাল মোশন। যেমন আমি তোমাকে একটু আগে বলছিলাম যে থ্রোয়িং এ বল, তো থ্রোয়িং এর বলটা কি, বা ফ্লাইং অ্যান এরোপ্লেন বা ওয়াকিং, এগুলো সবই কিন্তু কাইনেটিক্স এনার্জির একটা করে যেমন উদাহরণ। এবার কি আসছে কাইনেমেটিক্স, কাইনেমেটিক্স আর কাইনেটিক্স সেরকম ভাবে ডিফাইন করা যায় না, কিন্তু এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি বলতে কি চাই, কাইনেটিক্স বলতে তোমাকে বোঝাচ্ছে, দেখো কাইনেমেটিক্স বলছে মোশন অফ অ্যান বডিজ points on group of points which considering the mass and the force but ignoring the roots cause of motion। মানে কি, কাইনেটিক্সে যেখানে দেখা যাচ্ছে যে কাইনেটিক্সে যেখানে দেখা যাচ্ছে যে তার একটা কজ জানতে পারছি আমরা, যে সে কেন বলটাকে ছুটছি, বা কি একটা তার ফোর্স কাজ করছে, বা তার এফেক্ট কি হচ্ছে, সেগুলো আমরা জানতে পারছি। কিন্তু যখন আমরা কাইনেমেটিক্স পড়বো তখন কিন্তু আমরা তার কারণটা জানতে পারবো না। তো এখানকার ক্ষেত্রে ফর্মুলা কি হয়, ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, ভি হচ্ছে কি ভেলোসিটি, ইউ হচ্ছে কি ইনিশিয়াল ভেলোসিটি, এ হচ্ছে অ্যাক্সেলারেশন, আর টি হচ্ছে টাইম। যেমন আমরা প্রজেক্টাইল মোশন, projectile motion কি না, projectile motion of an object thrown into the air subjected to only an acceleration of this gravity forming an parabolic path। ধরো এটা একটা কি, ধরো এখানে একটা, এখান থেকে তুমি একটা বল ছুড়লে, যে এখানে গিয়ে পড়লো, এই যে একটা প্যারাবোলিক পাথ হলো। তো প্যারাবোলা আমরা তো পড়েছিলাম ফার্স্ট সেমে, যে কোনটা প্যারাবোলা কোনটা কি। তো এই যে প্যারাবোলিক পাথ দিয়ে যে কাজটা হচ্ছে, এইটাকে আমরা বলছি কি প্রজেক্টাইল মোশন। মোটামুটি এইটুকু বেসিক জানলেই যথেষ্ট, কারণ এখান থেকে সেরকম কোশ্চেন আসে না, শুধু তোমাকে বুঝতে হবে যে কাইনেটিক্স কি আর কাইনেমেটিক্স কি। এখানে দেখো আমি একটা কোশ্চেন সাহায্যে দিয়ে রেখেছি, যেটা এক্সাম্পল। এক্সাম্পলে কি বলছে দেখো, বলছে এ ফলিং রক হ্যাজ 100 জুল অফ এনার্জি। আচ্ছা, এখানে কি লেখা আছে, একটা পাথরকে, একটা পাথর পড়ছে ওপর থেকে, ধরো একটা কোনো একটা বিল্ডিং থেকে পড়ছে, তো তার মধ্যে এনার্জি কি 100 জুল, অর্থাৎ কি তার মধ্যে কি ফোর্স লাগছে সেটা কিন্তু আমরা জানতে পারছি, যেটা আমরা কি কাইনেটিক এনার্জিতে পড়েছি। এবার এই রকটা কি ফলস অ্যাট আ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ হাউ ফাস্ট অ্যান্ড হোয়ার,
যখনই বলবে কাইনেটিক্স তখন আমরা কি দিয়ে কোশ্চেন করব, হাউ মাচ এনার্জি অর হোয়াট ইজ দ্য কজ ইট, হোয়াটস কজ ইট, অর্থাৎ কি যখন কাইনেটিক্স বলবে এনার্জি, যখন তোমরা জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন কাইনেটিক্স এনার্জি এন্ড কাইনেমেটিক্স এনার্জি, তখন আমরা কি বলবো যে কাইনেটিক্স এনার্জি আমাদেরকে এটা বোঝায় যে সে একটা কাজ করতে কতটা এনার্জি লেগেছে বা তার কারণ কি কাজটা করার বা রুট কজটা কি। কিন্তু যখনই আমরা কাইনেমেটিক্স বলবো তখন আমরা কি দেখবো যে সে কতটা পথ গেছে বা সে কোথায় পড়েছে। এই যে এই দুটো কোশ্চেনের উপর ভিত্তি করেই কিন্তু এই দুটোকে ডিফাইন মানে ডিফারেন্স করা যাচ্ছে, বেসিক্যালি এটাই বলে। এবার তোমরা বলো যে এইটুকু যে বোঝালাম এইটুকু বুঝেছো নাকি, তাহলে আমি পরের যে ইম্পর্টেন্ট যেটা তোমাদের যেখান থেকে কোশ্চেন আসে সেটাতে মানে যাব। মানে এতদূর অব্দি বোঝা গেছে কোনো রকম প্রবলেম যে কাইনেটিক্স কি আর কাইনেমেটিক্স কি, ডাইনামিক কি আর স্ট্যাটিক কি, এটুকু বোঝা গেছে? এটুকু না বোঝা গেলে কিন্তু পরে আরো প্রবলেম হবে। তো বাকি আর একজন কে ছিলেন, সুজয় না কেউ একটা ছিলে? হ্যাঁ বোঝা গেছে সুজয়? ওকে, কোনো প্রবলেম? একদম। আচ্ছা আচ্ছা, ওকে, ওপেন, অলরাইট। আচ্ছা, এবার তোমাদের ফার্স্ট সেমের একটা ফার্স্ট চ্যাপ্টারই ছিল, ডাইমেনশনের একটা চ্যাপ্টার ছিল, আশা করি মনে আছে। তো সেখানে কি কি ছিল, ফান্ডামেন্টাল আর বেসিক ইউনিটস, আর একটা ছিল কি ডেরাইভড ইউনিটস। তো ফান্ডামেন্টাল বা বেসিক ইউনিট বলতে আমরা কি দেখেছিলাম, কোন কোনগুলো ফান্ডামেন্টাল ইউনিট মনে আছে? হ্যাঁ, মানে কি আমরা কি জানি আমাদের ইউনিট সিস্টেমটা কিন্তু খুব ভালো করে জানতে হবে, কারণ দেখো এটা তো ম্যাথের বেসিসে। তো এখানে আমাদের ইউনিট সিস্টেম যদি আমরা না জানি সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারবো না যে কোথায় কি কতটা মানে এনার্জি, যেমন আমরা প্রথমেই দেখলাম এনার্জি জুলের ইয়ে লাগছে, কোথাও আমরা দেখছি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইয়ার ফর্মুলা লাগছে। তো এটা আমাদেরকে জানতে হবে। তো ফান্ডামেন্টাল বা বেসিক ইউনিট কি, তো যেটা ফান্ডামেন্টাল মানে কি আমরা কি জানি যে একটা বাড়ির ভিত কিছু ফাউন্ডেশন, ঠিক ফান্ডামেন্টালটা কি, ফান্ডামেন্টাল ইউনিট যেটা সে বা এসআই ইউনিট যেটা আমরা বলে থাকি, সেটা কিন্তু কি হচ্ছে তোমার, সেটা হচ্ছে আমাদের ওই সবকিছুর বেসিক। তো বেসিক ইউনিটটা জানতে লাগবে, আমাদের বাড়ির যেমন ফাউন্ডেশন ঠিক এখানেও সেটা ফান্ডামেন্টাল ইউনিটস, জাস্ট এটা মনে রাখবে। এবার কি এটা হচ্ছে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড ইউনিটস। এবার কি বলা হচ্ছে, এবার এসআই ইউনিটে আমরা পড়েছিলাম কি কি পড়েছিলাম, যেমন আমরা পড়েছিলাম যে লেন্থের জন্য আমরা কি দেখবো মিটার, মাসের জন্য কি, মাসের জন্য হচ্ছে আমরা কিলোগ্রাম, টাইমের জন্য কি দেখবো সেকেন্ড, ইলেকট্রিক কারেন্টের জন্য কি দেখবো অ্যাম্পিয়ার, টেম্পারেচারের জন্য কেলভিন, লুমিনিয়াস ইন্টেন্সিটির জন্য হচ্ছে ক্যান্ডেলা, তারপরে হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের জন্য কি দেখবো মোল। তো এগুলো কি ছিল, এগুলো হচ্ছে তোমার এসআই ইউনিট। তো এগুলো কি ছিল এসআই ইউনিট, ঠিক আছে। এবার আর একটা ইউনিট হয়, মোটা টোটাল তিনটে আমরা দেখি, যেটা হচ্ছে একটা হচ্ছে এসআই, আর একটা হচ্ছে সিজিএস, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে তোমার এমকেএস। এটাও আমি এখানে এক জায়গায় দিয়ে রেখেছি, আশা করি পাবো, একটু দাঁড়ো। আচ্ছা, এখানে আছে দেখো। দেখো সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট কি, সেন্টিমিটার, সি ফর কি সেন্টিমিটার, জি ফর কি গ্রাম, আর এস ফর কি সেকেন্ড। এমকেএস এর কি হবে মিটার কিলোগ্রাম সেকেন্ড। এসআই কি, এসআই হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেমস অফ ইউনিটস, কি হয় লেন্থের জন্য মিটার, মাসের জন্য যেগুলো আমি বললাম কিলোগ্রাম, টাইমের জন্য সেকেন্ড। আবার অনেক সময় যে অনেক বড় বড় যেহেতু নাম হয়ে যায়, ধরো ফোর্সের জন্য আমি যদি দেখি তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, যেটা আমরা এম এ দিয়ে ডিনোট করি, সেক্ষেত্রে কি হয় কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটা আমরা কি বলি, এক কথা আমরা বলি নিউটন, কোনো একটা বিজ্ঞানীর নাম, এরকম অনেক কিছু বলা হয়। ধরো জুল আছে, পাস্কেল আছে, এরকম বিভিন্ন ধরনের বলা হয়। এবার তোমাদের এখানে ইউনিট কনভার্সনটা শিখতে লাগবে। ইউনিট কনভার্সন কি, তোমাদের ইউনিট কনভার্সন ছিল মেবি ফোর্সের যে তিনটে ইয়ে ছিল, নিউটনের লজ যে ছিল, লজের ওইখানে ইয়েটা ছিল যে তোমার কি করে ডিফাইন, যেন 1 নিউটন সমান সমান হচ্ছে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারপরে 1 নিউটন সমান সমান 10⁵ গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার বা 10⁵ ডাইন। তাহলে আমরা যখন নিউটনটা যখন বলছি এসআই তে, তখন সিজিএস আমরা কি বলবো ডাইন বলবো, 10⁵ ডাইন। এগুলো মানে তোমরা জানো তো কি করে কনভার্সন করতে হয়, নাহলে এগুলো মুখস্থ রাখবে, কারণ এগুলো কিন্তু লাগবে। যেমন 1 ডাইন সমান সমান কি 1 গ্রাম সেন্টিমিটার হ্যাঁ সেকেন্ড স্কোয়ার, ওর জন্য আমি আর এখানে
এলাবোরেট করে করাইনি, কারণ এই যেগুলো জানা আছে সেগুলো, যেমন 1 কিলো নিউটন সমান কি 10⁻³ নিউটন, 1 মেগা নিউটন সমান কি 10⁻6 নিউটন, 1 গিগা নিউটন সমান 10⁻9 নিউটন, তারপর হচ্ছে টেরা নিউটন 10⁻12, মিলি নিউটন 10⁻³ আর মাইক্রো হচ্ছে 10⁻6। তো এই কটা যেন মুখস্থ থাকে, নাহলে কিন্তু সাইন কনভার্সন করা যাবে না, কারণ অনেক সময় ঘুরিয়ে দেয়। এবার আসি কি, আমি আরেকটা কোশ্চেন দেখছি, সেটা হচ্ছে পাস্কেল। 1 পাস্কেল সমান কি 1 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে পাস্কেলকে আমরা কি দিয়ে ইয়ে করি, নিউটন পার মিটার স্কয়ারটাকে আমরা পাস্কেল হিসেবে লিখি। তাহলে 1 পাস্কেল সমান কি 10⁻6 নিউটন পার মিটার স্কয়ার, মিলিমিটার স্কয়ার। কি করে হয়েছে দেখো, এখানে কি লেখা আছে 1 নিউটন, মিটারটাকে যদি আমরা মিলিমিটার করি তাহলে কি 10 কিউ হয়, এবার ওর হোল স্কয়ার ছিল তাই আমরা হোল স্কয়ার দিয়েছি, হোল স্কয়ার দেওয়ার পর কি হচ্ছে 1/10⁻6। এবার আমরা জানি যে ওই নিচের অংশ যখন ওপরে যায়, যখন হর ওপরে যায় তখন কি হয়ে যায় 10⁻6 হয়ে যায়। তো সেটাই আমরা করেছি, ইনভার্স হয়ে যাবে। তো ইনভার্স সাইন করে আমরা কি পেলাম, 1 পাস্কাল সমান সমান 10⁻6 নিউটন পার মিলিমিটার স্কয়ার। সেরকম ভাবে মেগা পাস্কাল, তো মেগা পাস্কাল মানে আমরা কি জানি, 1 মেগা পাস্কাল মানে কি 10⁻6 পাস্কাল। এবার 10⁻6 পাস্কালটাকে যখন আমরা নিউটন পার মিলিমিটার স্কয়ারে নিয়ে যাব, তখন আমরা কি করবো, তাহলে 10⁻6 থাকলো। এবার আমরা জানি মিটার স্কয়ারটাকে এখানে যেমন আমরা লিখে ফেললাম, এখানে দেখো 1 পাস্কাল সমান কত 10⁻6 নিউটন পার মিটার স্কয়ার, এই মিলিমিটার স্কয়ার। তো সেটা আমরা লিখলাম 10⁻, এবার -6 + 6 কেটে গেল, তাহলে কত হয়ে গেল 1। তাহলে 1 মেগা পাস্কাল সমান সমান কি 1 নিউটন পার মিলিমিটার স্কয়ার। সেরকম আমি গিগা পাস্কালটা আমি করে দিয়েছি, এখানে হচ্ছে 10⁻3 নিউটন পার মিলিমিটার স্কয়ার, কারণ গিগা পাস্কাল সমান সমান কি 10⁹ নিউটন পার মিটার স্কয়ার। তার সাথে যখন আমরা -6 মাল্টিপ্লিকেশন করব, তখন আমরা দেখবো কি প্লাসে মাইনাসে কাটাকুটি হয়ে +3 থাকছে। তো সেটাই আমরা লিখে নিয়েছি। তো এটা হচ্ছে 1 গিগা পাস্কাল সমান 10⁻³ নিউটন পার মিলিমিটার স্কয়ার। এটা গেল তোমাদের সাইন কনভার্সন যেগুলো দরকার, মানে একটা একক থেকে আরেকটা এককে কনভার্সন যেটা থাকে ওইটা। এবার আমি দেখবো আরেকটা নতুন, আচ্ছা এখানে আছে দেখো। আচ্ছা, ডিরাইভড ইউনিট কি, যেগুলো আমরা কি ফান্ডামেন্টাল ইউনিট থেকে যে সমস্ত ইউনিট গুলোকে আমরা তৈরি করছি সেগুলোকে আমরা কি বলি, ডিরাইভড ইউনিট। যেমন আমরা পড়েছিলে এরিয়া, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, প্রেসার, এগুলো মনে আছে ফার্স্ট ইয়ারের যে বই আছে বা ফার্স্ট ইয়ারে যে পড়েছো, ফার্স্ট ইয়ারে যে নোট আছে, সেখান থেকে এই যে বেসিক্যালি কিছু কিছু বিষয়, যেমন হচ্ছে তোমার কি ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, ওয়ার্ক, পাওয়ার, মোমেন্টাম, হ্যাঁ ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এইগুলোর যে মানে রিলেশন, হ্যাঁ চেঞ্জিং ভেলোসিটি বাই টাইম, তারপরে ওয়ার্ক, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, মোমেন্টাম, মাস ইনটু ভেলোসিটি, তারপরে হচ্ছে অ্যাঙ্গেল, আর্চ বাই রেডিয়াস, তারপরে হচ্ছে তোমার স্ট্রেস, ফোর্স বাই এরিয়া। এর যে ইয়েগুলো হয় সেগুলো যেন মনে রাখবে, না হলে কিন্তু খুব প্রবলেম। মানে তখন পরে আমি যখন জিজ্ঞেস করি তখন যে না পারো, তখন আমাকে আবার এই ব্যাকে এসে বোঝানোটা খুব সমস্যা। এখানে দেখো কিছু আমি দিয়েও রেখেছি, যে ডেনসিটি কেজি পার মিলিমিটার স্কয়ার, তার মাত্রায় যেগুলো আমরা করেছিলাম ml⁻³ ওয়ার্ক হচ্ছে জুল বা নিউটন মিটার, তো সেখানে কি লিখেছি যে তোমার ml²T⁻²। তো এরকম বিভিন্ন ধরনের লেখা আছে, প্রেসার লেখা আছে, ভেলোসিটি লেখা আছে, অ্যাক্সেলারেশন, মোমেন্টাম, ওয়েট। তো এগুলো কিন্তু একটু দেখে রাখবে। ডাইমেনশন খুব একটা লাগে না, তাও দেখে রাখবে, অনেক সময় দিয়ে দেয় তো। তবে তোমার ওইগুলো মনে রাখতে, যে ফোর্স মানে কি, মাস ইনটু অ্যাক্সেলারেশন, তারপরে হচ্ছে তোমার ভেলোসিটি মানে কি, অ্যাক্সেলারেশন মানে কি, ওইগুলো বেশি লাগে। দেখো এখানে কিছু বেসিক টার্ম আছে যেগুলো আমরা মেকানিক্সে ইউজ করে থাকি। প্রথমেই কি আছে, মাস। তো মাসে কি বলছে, দ্য কোয়ান্টিটি অফ দ্য ম্যাটার হুইচ ইজ প্রেজেন্ট ইন অ্যান বডি ইজ কল্ড দ্য মাস। তো আমরা জানি যে মাস কি, দ্য মাস ইজ মাস অফ অ্যান বডি কান্ট চেঞ্জ আনলেস দ্য বডি ইজ ড্যামেজ অর এনি ফিজিক্যাল সেপারেটেড। তো মানে কি, এখানে আমরা জানি মাস, সবার সব বস্তুর একটা করে মাস থাকে, তার একটা ওয়েট থাকে, এরকম যে মাস যেগুলো আমরা ব্যাপারটা জানি, তো সেখানে সেটা লেগেছে। টাইম মানে তো আমরা সবাই জানি, টাইম ইজ অ্যান মেজার্স টু অ্যান সাকসেশনস অফ অ্যান ইভেন্ট। টাইম বলতে সেকেন্ড দিয়ে আমরা মাপি, মিনিট দিয়ে মাপি। তো স্পেস কি, ডিসপ্লেসমেন্ট কি, যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিস্টেন্স মুভড বাই অ্যান বডি অফ দ্য পার্টিসেলস ইন দ্য স্পেসিফিক ডাইরেকশন। কোন একটা ডাইরেকশন একটা বডি বা কত দূরে গিয়েছে সেই যে রাস্তাটা, সেটাকে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট। ভেলোসিটি কি জানি, ভেলোসিটি আমরা কি জানি, দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড দ্য ভেলোসিটি। অর্থাৎ কি, একটা টাইমের ইয়েতে ভিত্তিতে কতটা সে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে বা মানে কতটা পথ যাচ্ছে বা তার কতটা চেঞ্জ হচ্ছে পথে যাওয়ার মধ্যে, সেই তাকে আমরা বলছি ভেলোসিটি।
তো এখানে বেসিক টার্মিনোলজি যেগুলো দরকার সেগুলো এখানে রাখা আছে, যেমন হচ্ছে অ্যাপ্লিকেশন, অ্যাক্সেলারেশন, কি লেখা আছে, চেঞ্জ ইন ভেলোসিটি বাই দা টাইম, যেটা আমি তোমাদের একটু আগে বলছিলাম। তারপরে হচ্ছে মোমেন্টাম, মোমেন্টাম মানে আমরা কিছু প্রোডাক্ট অফ মাস ইন্টু ভেলোসিটি, তাহলে মাস ইন্টু ভেলোসিটি সমান সমান মোমেন্টাম। এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে বেসিক টার্ম, এই বেসিক টার্ম গুলো কিন্তু জানতে লাগবে। এবার পার্টিসেলস এখানে লেখা ছিল, এটা পার্টিসেলস তোমাদের যেহেতু আছে তো জানি আমরা কি, ইট ক্যান বি ডিফাইন অ্যাজ দ্য সলিড অবজেক্ট হুইচ হ্যাজ দ্য অনলি মাস অ্যান্ড দ্য সাইজ। এটা আমরা পার্টিসেলস বলতে আমরা কি বোঝাই, এটা সলিড অবজেক্টকে বোঝাই যার কি আছে, মাস আছে বা সাইজও আছে। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এন বডি অর ইন অ্যান infinitely small volume, is considered to be an concentrated point on space. Such as body can't exist and থার্মোটিক্যালি, মানে বলছে তোমার মাস বা বডি কি একটা, যার ডিফাইন করছে একটা সলিড অবজেক্টকে যার মধ্যে কি থাকবে, অনলি মাস থাকবে, সাইজ থাকবে। তো বেসিক্যালি এগুলো পার্টিকেল বলছে, এগুলো একবার জাস্ট থরলি দেখে নেবে, অসুবিধা সেরকম হওয়ার কথা না। এবার রিজিড বডি, রিজিড বডি মানে কি, রিজিড বডি ইজ অ্যান ডিফাইন্ড অ্যাজ অ্যান বডি হুইচ ক্যান রিটেন ইটস শেপ অ্যান্ড সাইজ ইভেন অ্যান্ড সাবজেক্টেড টু অ্যান সাম এক্সটার্নাল ফোর্স। এটা একটু বোঝার আছে। ধরো এটা একটা বডি, ঠিক আছে, তুমি এদিক থেকে একটা প্রেসার দিচ্ছ, ফোর্স দিচ্ছ, ফোর্স দিচ্ছ। এবার এখানে ধরো ওদের মধ্যে একটা একটা আমি ধরে নিলাম যে এটা একটা ওর ভেতরে একটা কোনো একটা সাবস্টেন্স বা একটা বিন্দু, পার্টিকেলস কিছু হবে। তুমি দেখলে এই ফোর্সটা দেওয়ার পরও এই পার্টিকেলস গুলোর, অর্থাৎ এ আর বি, এদের কোনো স্থানের পরিবর্তন হচ্ছে না। তো যখনই এত ফোর্স বা এত এক্সটার্নালি কোনো রকম ভাবে অ্যাপ্লিকেশন করার পর, মানে কোনো এক্সটার্নাল ফোর্স দেওয়ার পর তার কোনো রকম এফেক্ট যখন বডির উপর হচ্ছে না, সে একই রকম আছে, তার কোনো চেঞ্জ যখন হচ্ছে না, ডিফরমেশন যখন হচ্ছে না, তখন আমরা তাকে কি বলবো, রিজিড বডি। সিমিলার ওয়েতে যখন আমরা দেখবো যে আহ, এটা দেখো লেগেছে, ইন অ্যাকচুয়াল নো বডি ইজ পারফেক্টলি রিজিড। এবার দেখো তুমি, এটাকে আমরা আইডিয়াল কন্ডিশন বলতে পারি। আইডিয়াল কন্ডিশন কি হয় কোন, মানে একদম পুরো কিরকম হবে যে একটু হবে না, না, আমরা এটা বেসিক্যালি হয় না কিন্তু আমাদের পড়তে লাগে, রিজিড হিসেবে ধরতে লাগে। এবার অনেক সময় কি হয়, আমরা এটা বলে থাকি কিন্তু রিজিড কিন্তু নয়, ম্যাক্সিমাম সবকিছু ফ্লেক্সিবল, একটু হলেও কিন্তু তার ভেতরকার পার্টিকেল গুলো একটু হলেও সরবে নড়বে বা একটু তো ইয়ে হবে। তো এটা আমরা অনেক সময় কি হয়, অনেক সময় যে দ্য ডিস্টেন্স বিটুইন এনি টু পয়েন্টস অফ এন রিজিড বডি রিমেন্স কনস্ট্যান্ট, যেটা আমি বললাম যে এখানে দেখো লাইনটা যেটা লেখা আছে, রিমেন কনস্ট্যান্ট, তো এই কনস্ট্যান্ট থাকবে, এটা এখানে যা ওখানেও তাই থাকবে। তো এটা হচ্ছে রিজিড। ফ্লেক্সিবিলিটিকে অপোজিট হবে, যে তখন কি হবে, ডিফর্ম হবে। অর্থাৎ কি, আমি যদি একটা বস্তুকে ধরো এখান থেকে ঠেলা দিচ্ছি, আবার এদিক থেকেও একটা প্রেশার দিচ্ছি, কম্প্রেসড করছি, কম্প্রেস করে বস্তুটা এরকম হয়ে গেল, তো সেক্ষেত্রে হবে, তো সেক্ষেত্রে তোমার কি হবে, সেটা হবে ফ্লেক্সিবল বডি, অর্থাৎ কি তার মধ্যে ডিফরমেশন হচ্ছে, ডিফরমেশন হলো। এবার আছে, ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স উই কনসিডার দ্য বডি অ্যাজ আ রিজিড বডি, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড দ্য রিজিড বডি। মানে কি, আমরা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কি করি, অনেক সময় কনসিডার করে নি কিছু কিছু ক্ষেত্রে যে এটা রিজিড বডি। তো মানে কি, তার মধ্যে একদম স্মাইল, মানে ধরার মানে ধারণার একদম কম, একটুখানি হয়তো তার মধ্যে পার্টিকেল গুলো সরছে, তো তখন ক্ষেত্রে আমরা কি করি, আমরা তখন রিজিড বডি হিসাবে ধরিনি, কিন্তু অ্যাকচুয়ালি হয় না। রিজিড হচ্ছে অ্যাজ ইট আইডল কন্ডিশনস অফ এনি বডি। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে একটা টপিক হচ্ছে তোমাদের আছে স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি তো এটা তো একদম ছোট থেকে পড়তে আসছো, যাই হোক, যার কি হচ্ছে ম্যাগনিটিউড আছে কিন্তু কোনো ডাইরেকশন নেই, তাকে আমরা বলবো কি স্কেলার কোয়ান্টিটি। তো সেটা কি, লেন্থ, মাস, টাইম, ভলিউম, তারপরে ডেন্সিটি, টেম্পারেচার, এগুলো। হ্যাঁ, যার আছে ডাইরেকশন অ্যান্ড দ্য ম্যাগনিটিউড বোথ আর এক্সিস্ট ইন এনি বডি, দিস কল্ড দ্য ভেক্টর কোয়ান্টিটি, যেমন হচ্ছে ফোর্স, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, মোমেন্টাম, এটসেট্রা। তো এইগুলো আছে। আচ্ছা, তারপরে দেখো ভেক্টর রিপ্রেজেন্টেশন, তো তোমাদের ইয়েতে ম্যাথেও ছিল। কি হচ্ছে ভেক্টর রিপ্রেজেন্টেশন, কি একটা ডাইরেকশন থাকবে একটা লাইনে, দেখো এখানে একটা লাইনে একটা ডাইরেকশন আছে, তাই তো। তার লেন্থ হবে একটা রিপ্রেজেন্টেটিভ ওয়ে তে লেন্থ হবে, যেমন ও টু এ একটা লেন্থ হচ্ছে, যেটা আমরা কি করছি, ও টু এ, এটা আমরা এরকম করে দেখাই যে কোন দিকে যাচ্ছে। তো ডাইরেকশন থাকবে, ভেলোসিটি, স্টার্টিং পয়েন্ট থাকবে, একটা এন্ডিং পয়েন্ট থাকবে, যেখানে এ ও হচ্ছে কি স্টার্টিং পয়েন্ট আর এ হচ্ছে কি এন্ডিং পয়েন্ট, অলসো নোন অ্যাজ এন ভেক্টর। এই একটা গেল। আচ্ছা, অ্যাডিশন অফ ভেক্টর, আশা করি তোমরা পড়েছো। অ্যাডিশন মানে কি, দুটো ভেক্টরকে জুড়ে দেয়া।
তো সেটা এখানে বলা আছে। আর পিকিউ আর আর এস এর কি করে জুড়বো সেটা লেখা আছে। তো এটা আছে। আর হচ্ছে তোমার সাবস্ট্রাক্টেড মানে কি মাইনাস। তো এখানে দুটোই আছে। এগুলো একবার থরলি দেখে নেবে, সেরকম ইয়ে নেই। এবার আমি একটা নতুন জিনিসে ঢুকছি, সেটা হচ্ছে কি প্যারালোগ্রাম ল অফ ফোর্স। এখান থেকে কোশ্চেন কিন্তু আসে, মানে পুরোপুরি ডাইরেক্ট কোশ্চেন তুলে দেয়, অঙ্ক আসে বেসিক্যালি। এরকম ইয়ে আসে না। তো আমি এখানে থিওরিটা একবার বলে দিচ্ছি, থিওরি আসে না। তো এখানে আমরা কি প্রথমে দেখব একটা প্যারালোগ্রাম মানে কি সামান্তরিক, তাই তো। এই সামান্তরিকের কি এই দিকের আর এই দিকের মানে ইকুয়াল হয়, এই দুটো ইকুয়াল, এই দুটো ইকুয়াল, তাই তো। এবার এখানে দেখো, এখানে অনেক কিছু লেখা আছে, লেখাটা পড়বে পরে, কিন্তু আমি জাস্ট বোঝাচ্ছি। এখানে কি দেখো, এখানে লেখা আছে এটা কি বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে কি এ, না এটা থাকে, এটা থেকে পড়ানোর থেকে আর একটা আছে আমার কাছে। আমি দুটোই দিয়ে রেখেছি, হ্যাঁ, যেটা ভালো লাগবে সেটা। এখানে ভালো বোঝা যাচ্ছে, এটাতেই বোঝা। হ্যাঁ দেখো, এখানে কি আছে এ বি সি ডি, হলো। এটা কি, এটা প্যারালেলোগ্রাম। এর এইটা আর এই দিকের, অর্থাৎ এডি আর বিসি এক, সিডি আর এবি সমান। অর্থাৎ কি এদিকেও যদি কিউ হয় তাহলে এদিকেও কি হবে, এটাও কি হবে, এটা হবে কিউ। এটাও যদি পি হয় তাহলে এটাও হবে পি। বোঝা গেল। এরপর আমরা এখান থেকে একটা ডায়াগোনাল নিচ্ছি, মানে রেজাল্টেন্ট নিচ্ছি, যেটা আমরা কি বলছি আর হিসেবে ডিনোট করছি। এবার আমার কাজটা কি, এই রেজাল্টেন্টের ভ্যালুটা কি হবে একটা প্যারালেলোগ্রামের, এর মধ্যে রেজাল্টেন্ট নিলে এর ভ্যালুটা কি হবে। তো এই যে প্যারালেলোগ্রামের পুরো কোণটার মান কত, আলফা। আর এই রেজাল্টেন্ট থেকে এইদিকে যে কোণটা আছে সেটাকে আমরা কি বলছি, থিটা। আচ্ছা, এবার আমরা কি করলাম, এখানে একটু বাড়ালাম, আর এখান থেকে আমরা একটা পারপেন্ডিকুলার লাইন টানলাম, যেখানে আমরা কি নাম দিলাম, ই অ্যান্ড দ্য সি। সি তো ছিল, তো ই নাম দিলাম। এবার এখানে এটা কি হলো, ত্রিভুজ ফর্ম করলো, যে ত্রিভুজটা হচ্ছে এইটা। কি ত্রিভুজ ফর্ম করলো, বি ই অ্যান্ড দ্য সি, হলো। এবার আমরা কি রেখেছিলাম, আচ্ছা এটা কি, এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আমরা পিথাগোরাসের সূত্র পড়েছিলাম, কি পড়েছিলাম, যদি এই ক্ষেত্রে দেখি আমরা পিথাগোরাসের সূত্র হিসাবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, তাই তো। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হবে তোমার বি স্কয়ার প্লাস ই সি স্কয়ার সমান বি সি স্কয়ার, তাই তো। অর্থাৎ এটা হচ্ছে বেস, এটা পারপেন্ডিকুলার প্লাস হাইপোটেনিউজ, হলো। এটা কি আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে জানি। এখানে ঠিক এই লটাই লাগানো আছে। এখানে একটা কোণ আছে, যে কোণটার মান কত, আলফা। আলফা কেন, এই কোণটার মান যদি আমরা বিপ্রতীপ কোণ করেছিলাম, এই কোণটার মান যদি আলফা হয় তাহলে এই কোণটার মানও কত হবে, আলফা হবে, তাই তো। ঠিক আমরা এখানে তাই করেছি। তাহলে আমরা এখানে কি পেলাম, একটা ত্রিভুজ পেলাম, সেই সমকোণী ত্রিভুজ, যেটা আমরা পিথাগোরাসের সূত্রটি অ্যাপ্লাই করতে পারবো, প্লাস কি করতে পারবো, এখানে একটা কোণ পেলাম, অর্থাৎ কি আমরা এখানে অ্যাঙ্গেল দিয়ে ডিনোট করতে পারবো। এই অ্যাঙ্গেলটা আমাদের বার করতে হবে। তো আমরা কি করলাম, কস আলফার ভ্যালু বার করলাম। কস থিটা মানে কি, কস থিটা মানে কি, হ্যালো, কস থিটা মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিউজ। তাহলে এখানে কি করলাম, বি হচ্ছে কি বেস, আর এটা অতিভুজটা কত, অতিভুজ হচ্ছে বিসি। তাহলে আমরা এখানে লিখলাম, তাহলে বি এর ভ্যালু কত, বিটা বি থাকলো, কস আলফাটা কস আলফাই লাগলাম। এবার আমাকে বলো বিসির ভ্যালু কত। তো আমরা কি বলেছিলাম, যে এই দিকের যদি কিউ হয় ভ্যালু, তাহলে এই দিকটাও কি হবে, কিউ হবে। তাহলে এটা কিউ তো এটা কিউ, তাহলে বিসির ভ্যালু কত হলো, বিসির ভ্যালু কি হলো, কিউ। আমরা সেটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা কি দেখছি, যে বি সমান সমান তাহলে কি হবে, তাহলে এদিকে মাল্টিপ্লাই হবে, এদিকে গেলে তাহলে কিউ কস আলফা। তাহলে বি এর ভ্যালু কত হলো, অর্থাৎ বেসের এইটুকু বেসের ভ্যালুটা কত হলো, কিউ কস আলফা। বোঝা গেল।
সিমিলার যখন আমি সাইন আলফা বার করতে যাব তখন সাইন আলফার কি, সাইনের সূত্র কি, সাইনের সূত্র আমরা কি জানি যে লম্ব বাই অতিভুজ। লম্ব কত, লম্ব হচ্ছে সি, আর অতিভুজ কত বিসি। তাহলে বিসির ভ্যালু আমরা কি দেখলাম কিউ হয়, তাহলে আমরা এখানে আবারও কিউ বসাবো। তাহলে লম্বর ভ্যালুটা তাহলে কত হলো, লম্বর ভ্যালু তো পারপেন্ডিকুলারের ভ্যালু কত হয়ে গেল কিউ সাইন আলফা। আর এখানে বেসের ভ্যালু কত হলো, বেসের ভ্যালু হলো কিউ কস আলফা। বোঝা গেল? এটা গেল এত দূর অব্দি। তাহলে আমরা এখানে কি ল লাগালাম, এখানে আমরা ট্রায়াঙ্গুলার ল লাগালাম। ট্রায়াঙ্গুলার ল লাগালাম। তাহলে আমরা এখানে কি পেলাম, এটা পেলাম হচ্ছে কিউ কস আলফা, আর আমরা এই লম্বটাকে কি পেলাম কিউ সাইন আলফা। বোঝা গেল? এবার আমাকে বার করতে হবে কি, আমাকে কি বার করতে দিয়েছে, মেনলি রেজাল্টেন্টটাই বার করতে দিয়েছে, তাই তো? তাহলে আমরা এবার কি ত্রিভুজটা নেব, আমরা নেব এবার এ ই সি ত্রিভুজটা নেব। ঠিক আছে, পুরোটা নেব, কারণ আমরা তো বিসিই টা পেয়ে গেলাম, তাহলে আমরা ইসি টা নেবো। এবার এই দেখো আমরা এখানে কি নিলাম, ইসিই নিয়েছি, মানে এসিই নিয়েছি, কি নিয়েছি এ সি ই। এবার আমরা কি দেখলাম, বি আর সি এর মধ্যে যে ভ্যালুটা আমরা বার করলাম, অর্থাৎ বেসটা যে বার করলাম বি, সে ভ্যালুটা আমরা বসালাম, কি বসালাম কিউ কস আলফা। আর এখানে আমরা কি পেয়েছিলাম কিউ সাইন আলফা, রেজাল্টেন্ট আর। তো আমরা ছবিটা এখানে আবার লিখেছি, এখানে কি থিটা ছিল অ্যাঙ্গেল, মনে পড়ছে থিটা অ্যাঙ্গেল ছিল, দেখো এখানে কি ছিল থিটা অ্যাঙ্গেল ছিল তো এটা, তো এখানেও কি থিটা অ্যাঙ্গেলটাই, অ্যাঙ্গেলটা লিখেছি। এবার আমরা এখানে আরেকটা কি দেখেছিলাম, যে এই দিক দুটো সাইড যদি কিউ কিউ হয় আর এটা যদি পি হয়, তাহলে এটাও কি হবে পি। এবার পি এর ভ্যালু কতটা ছিল, এ থেকে বি অবধি ভ্যালু কি ছিল পি, এই লেন্থটা কত ছিল পি। আর এখান থেকে বি থেকে ইটা কত ছিল কিউ কস আলফা। এবার আমরা এটা কি করলাম, যখন আমি এ থেকে ই অবধি লিখবো তখন আমরা কি লিখবো, তাহলে পি প্লাস কিউ কস আলফা, এ থেকে ই অবধি লিখলাম। কিছু বলছো? বোঝা যাচ্ছে তো? যেখানে প্রবলেম হয় আমাকে বলবে কিন্তু সঙ্গে সঙ্গে, হ্যাঁ? আচ্ছা, এবার আমরা এখানেও কি একটা পেলাম, ত্রিভুজ পেলাম। সেম ওয়েতে আমরা ওইখানে যেমন বিসিই একটা ত্রিভুজ ধরেছিলাম এবং পিথাগোরাসের সূত্র লাগিয়েছিলাম, এখানেও আমরা কি পেলাম, এখানেও আমরা একটা ত্রিভুজ পাচ্ছি এবং এখানেও আমরা একটা মানে সমকোণী ত্রিভুজ পাচ্ছি। তো সেখানে আমরা কি করব, এখানেও আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা ফর্মুলা লাগাবো, সেটা কি পিথাগোরাস উপপাদ্য লাগাবো। কি লাগাবো, এস স্কোয়ার ইজিক্যাল টু কি, এস স্কোয়ার মানে কি অতিভুজ, ইজিক্যাল টু কি এ স্কোয়ার মানে কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখানে আমরা তাই লিখেছি। এবার আমরা কি জানি এসি এর ভ্যালু কত আর স্কোয়ার, এ এর ভ্যালু কত দেখছি পি প্লাস কিউ আলফা স্কোয়ার, পি প্লাস কিউ আলফা স্কোয়ার লিখেছি। আবার ইসির ভ্যালু কত, ইসির ভ্যালু হচ্ছে কিউ সাইন আলফা স্কোয়ার। এবার আমরা কি করব, এখানে কি এ প্লাস বি, আমরা যদি পিটাকে এ ধরি প্লাস কিউ কস আলফাটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কয়ার সমান সমান কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক তাই। তাহলে এখানে আর স্কয়ার সমান সমান কি হলো পি স্কয়ার, 2ab কত 2 হচ্ছে 2 বসলো, পি হচ্ছে এ, বি কত কিউ কস কস আলফা বসালাম। এবার এটা কি বসাবো, এবং তারপরে কি বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, প্লাস এখানে শুধু একটাই টার্ম, সেজন্য আমরা কি করলাম কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এবার আমরা কি জানি, আমরা ত্রিকোণমিতিতে পড়েছি যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, এখানেও তাই করব। আর স্কোয়ার সমান সমান কি পি স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, প্লাস এবার আমরা কি দুটোই কিউ আছে, তো আমরা কি জানি কিউ কিউ থাকলে আমরা কমন নিতে পারি, যেখানে থাকে এক্স কমন নিতে, আমরা এক্স স্কোয়ার বা দু জায়গায় থাকলে বা এক্স কমন থাকলে কমন নিতে, এখানে আমরা কিউ কমন নেবো। কিউ কমনে আমরা কি লিখলাম কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। তো আমরা কি জানি এবার এখানে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান সমান কি 1 হয়, তাই তো?
তাহলে এখানে যদি 1 হয়ে যায় তাহলে কিউ সমান সমান কি কিউ ইন্টু 1 মানে 1, মানে কিউ স্কোয়ারই হয়ে যাবে। কিউ স্কোয়ার ইন্টু 1 মানে কি কিউ স্কোয়ার। তাহলে আমরা এখানে কি লিখলাম, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, যার অ্যাকচুয়াল এবার অ্যাকচুয়াল কি আসলো, রেজাল্টেন্টের ভ্যালু তাহলে কি আসলো, আমরা এত যে খাটলাম তাহলে তার রেজাল্টেন্টের ভ্যালুটা কি আসলো, আর সমান সমান কি আসলো, রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। এটা হচ্ছে তোমাদের রেজাল্টেন্সের ফর্মুলা। এবার আমি তোমাকে এইটা বাকিটা কেন দেখালাম, কারণ কি তোমাদের ট্রায়াঙ্গুলার ল আছে, আবার তোমাদের এটাও আছে। এবার তোমাদের আসে হচ্ছে এগুলো ডেরিভেশন আসে না, শুধু আসে হচ্ছে কি ম্যাথ আসে এটা থেকে। এই যে এই ফর্মুলাটা থেকে ম্যাথ, আমি ম্যাথও করাবো, তো এই ফর্মুলাটা থেকে ম্যাথ আসে, নিউমেরিক্যাল তুলে দেয়। আর সেরকম মানে ডেরিভেশন আসে না, তাও ডেরিভেশনটা বলে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা, এরপর এটা আমরা কি পেলাম, রেজাল্টেন্টের ভ্যালু পেলাম, কিন্তু আমরা কিন্তু এখনো যে তার ডাইরেকশন কি হবে, রেজাল্টেন্টের ডাইরেকশন কি হবে সেটা কিন্তু আমরা এখনো পাইনি, সেটা আমরা বার করব। আচ্ছা, সেটা বার করার আগে আমরা আগে আর কয়েকটা কেস দেখব। মানে এর ভ্যালু অনেক সময় চেঞ্জ হয়, ঠিক আছে, কি করে চেঞ্জ হয়। এখানে তো আমরা, এটা হচ্ছে মেন ফর্মুলা, ঠিক আছে, এই মেন ফর্মুলাটা হচ্ছে এটা মেন, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। কি রাখতে হবে, আর ইজ ইকাল টু পি রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। এবার একটা কেস হচ্ছে, এই কেসে বলা হচ্ছে পি এন্ড কিউ আর পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার মানে কি, পি আর কিউ যদি পারপেন্ডিকুলার হয়, অর্থাৎ কি, তাহলে ডিগ্রিটা কত হবে, কস কত হবে, 90 ডিগ্রি। 90 ডিগ্রি, তাহলে কস 90-র মান কত, 0, তাই তো। তাহলে যদি আমাদের আলফার মান 90 হয়, কস 90-র মান যদি 0 হয়, এবং এই জিরোটা যদি আমি এখানে পুট করি, অর্থাৎ কসে এখানে পুট করি, তাহলে কি এই পুরো টার্মটাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই তো। জিরোর সাথে আমরা যাই গুণ করি তাই 0 হয়ে যায়। তাহলে তখন কি হয়ে যাবে, তখন রেজাল্টেন্টের ভ্যালু হয়ে যাবে রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বোঝা গেল। যেহেতু আমার কস 90-র মান 0, এই জিরোটা যখন আমি এখানে পুট করব, তখন কি এই পুরো টার্মটাই 0 হয়ে যাবে। এই 0 হয়ে যাওয়ার জন্য এটা ধরো নেই, তখন কি হয়ে যাবে, রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, যেটা আমাদের হয়ে গেল যখন পি কিউ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, অর্থাৎ পারপেন্ডিকুলার টু ইচ আদার, যখন পি পারপেন্ডিকুলার টু কিউ বা আলফার ভ্যালু যখন 90 ডিগ্রি, তখন আমাদের রেজাল্টেন্টের ভ্যালু কত হবে, রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঠিক সিমিলার হতে যদি সেম ডাইরেকশনে থাকে, অর্থাৎ সেম ডাইরেকশন মানে কি, সেম ডাইরেকশন মানে কি, এখানে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে না, তো কত, 0 ডিগ্রি। তাহলে কস 0 ডিগ্রির মান কত, 1। কস 0 ডিগ্রির মান যদি 1 বসাই আমি এখানে, তাহলে কি হয়ে যাবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ ইন্টু 1। তাহলে এখানে কি হয়ে গেল, আমাদের সূত্রে কি পড়েছিলাম, এ স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ারে, ঠিক সেটাই। তাহলে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার। এবার কি, এখানে রুটের ভেতরে আছে, এই রুট আর এই 2 কেটে যাবে, এই রুট আর এই 2 কেটে গেলে তাহলে কি হবে, পি আর ইজ ইকাল টু পি প্লাস কিউ হলো। কেস নাম্বার 3 কি বলছে, ইফ পি অ্যান্ড কিউ আর জাস্ট অপোজিট। ধরো পি এদিকে যাচ্ছে আর কিউ এদিকে যাচ্ছে, তাহলে এর মাঝে একটা কোণ হবে, সেই কোণটা কি হবে, 180 ডিগ্রি। এবার তোমরা জানো নিশ্চয়ই কস 180 ডিগ্রির মান কত, মাইনাস কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, আর কস 180 ডিগ্রির মান হচ্ছে কি, -1। এই -1ই যখন আমি এখানে বসাবো কস আলফার জায়গায়, তখন আমাদের কি হয়ে যাবে, তখন আমার সূত্রটা কি হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 পি কিউ। আমরা এটা কি সূত্র জানি, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এখানে আমরা তাই বসিয়েছি। এবং এই 2 আর রুট কেটে যাবে, তখন কি হয়ে যাবে, আর ইজ ইকাল টু কি, পি মাইনাস কিউ। বোঝা গেল। এটা হচ্ছে তোমার রেজাল্টেন্টের বিভিন্ন ভ্যালু ইন বিভিন্ন, যখন ডিফারেন্সিয়াল অ্যাঙ্গেলের ভিত্তিতে রেজাল্টেন্টের বিভিন্ন ভ্যালু। এবার আসছে আমরা দেখছি ডাইরেকশন, রেজাল্টেন্টের ডাইরেকশন কি হবে, এটা একটা জানার বিষয়। আমরা কি দেখব, ট্যান থিটা। ট্যান থিটা সমান কি দেখছি আমরা, গুড, লম্ব বাই ভূমি, অর্থাৎ কি, পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার কত, কিউ সাইন আলফা, আর বেস কত ছিল, এ থেকে ই অব্দি ভ্যালু পি প্লাস কিউ কস আলফা। তাহলে থিটা সমান সমান কি, ট্যান ইনভার্স
কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস পি প্লাস কিউ কস আলফা। এই ফর্মুলা কটা জানো মুখস্থ থাকে, বিশেষ করে এইটা খুব ইম্পর্টেন্ট, ডাইরেকশন দিয়ে আসে। এখান থেকে একটা কোশ্চেন কিন্তু আসেই, এইটা অ্যান্ড এইটা। ডেরিভেশন ভুলে গেলেও ঠিক আছে, দেখে রাখবে, যদি মনে থাকে তো ভালো, যদি মনে না থাকে তাও ঠিক আছে, কিন্তু এই ফর্মুলা দুটো খুব 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 ইম্পর্টেন্ট। মানে মানে কি আর বলবো, এই দুটো যেন মানে যত স্টার দেয়া যায়, যতবার করে মানে মুখস্থ করা যায় সেরকম ভাবে মুখস্থ করে রাখবে, যেন কখনো না মানে সারা জীবন কিন্তু এই ফর্মুলা লাগবে যে কোনো কিছুতে, মানে তোমাদের আলাদা আলাদা ব্রাঞ্চে গিয়েও লাগবে। তো আমাকে বলো যে আজকে যে আমরা এতটা পড়লাম এর মধ্যে কোথায় কি প্রবলেম, মানে কোনো প্রবলেম, এটা বুঝতে পারিনি বা ওটা বুঝতে পারিনি, বলো। শাশ্বত, সুজয়, বলো তোমরা। হ্যালো। হুম। সুজয়, মানে যেটুকু পড়ানো হয়েছে ওইটুকু সবাই বুঝতে পেরেছো তো? যেখানে প্রবলেম বলো, আমি কিন্তু আর একবার বলে দেবো, বা কোথায় পারোনি সেটা বলো, আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। নোট এখনো আপলোড করা হয়নি, তবে নোট আপলোড করে দেওয়া হবে। আমি এখনো পাঠাইনি, পাঠিয়ে দেবো। আচ্ছা, একটা অঙ্ক করে দেখা যাক, আমরা যে ফর্মুলা গুলো শিখলাম তার একটা অঙ্ক করে দেখা যাক। এখানে তো অঙ্কটা করা আছে। এখানে কি বলছে দেখো, টু ফোর্স, কি বলছে, টু ফোর্স অফ ম্যাগনিটিউড 10 নিউটন and the 8 নিউটন acting at a point and the angle between them, the forces is 60 degree, then find the resultant and the direction of the resultant with 10 নিউটন ফোর্স। 10 নিউটন ফোর্সে দুটো, এখানে কি বলছে, দুটো ফোর্স আছে, যেটা হচ্ছে 10 নিউটন and 8 নিউটন, যেটা অ্যাক্ট করছে একটা পয়েন্টের উপর, এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল যেটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রিটা কি হচ্ছে, আলফা সমান সমান কি, 60 ডিগ্রি, পি সমান 10 নিউটন and the কিউ সমান 8 নিউটন। বোঝা গেল? এবার তার রেজাল্টেন্ট আর ডাইরেকশন। তো রেজাল্টেন্টের ফর্মুলা আমরা কি জানি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। পি এর ভ্যালু কত, 10 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 8 ইন্টু কস 60 ডিগ্রি। এই কটাকে মানে ক্যালকুলেশন করলে দেখা যাবে কত আসছে, 15.62 নিউটন। সবসময় একক যেন থাকে, ইউনিট যেন থাকে। ইউনিট যদি না দাও, এখানে যদি 5 নাম্বারের কোশ্চেন থাকে, এটা 3ও পাবে, হয়তো 3 দেবে যদি স্যার দয়া না করে, নাহলে নাও দিতে পারে অনেকে। এটা একটা গেল। ডাইরেকশনে আমরা কি পড়েছিলাম, tan থিটা সমান সমান কি, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। তাহলে কিউর ভ্যালু কত, 8 সাইন 60 বাই 10 প্লাস 8 কস 60 করলে কত দেখা যাবে। তাহলে থিটা সমান সমান কি, tan ইনভার্স, এখানে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে 2√3/7, যার অ্যাঙ্গেল মোটামুটি আসে কত, 26.33 ডিগ্রি। এটা হচ্ছে ব্যাপার। এবার বলো যে অঙ্কটার কোথাও গন্ডগোল, মানে কোথাও বুঝতে পারছো না বা কোথাও জানার আছে। বলো বলো বলো। শাশ্বত, সুজয়, কোনো প্রবলেম? ডেরিভেশনে বুঝতে কোনো প্রবলেম, বা এমনি অঙ্কটাতে বুঝতে কোনো প্রবলেম, বা এর আগে যেগুলো পড়ানো হলো, কাইনেটিক্স কাইনেমেটিক্স, তাতে কোনো প্রবলেম? শোনা যাচ্ছে না ঠিক করে, একটু ঠিক করে বলো।
নোট এখন আমি পাঠাইনি তোমাদের, যে যারা মানে পাঠিয়ে দেবো আমি, যারা আছে তাদের কাছে আপলোড করে দেবে অ্যাপসে। নোট খুব শর্টে করা, তো আমার আমার নিজস্ব নোট। তো আমি যেহেতু তোমাদের সাবজেক্টটা পুরো ম্যাথের উপর বেস করে, তো এখানে খুব এলাবোরেটলি মানে খুব থিওরিটিক্যালি ওই বড় করে 2-3 পাতা করে ওরকম মতো লেখা নেই। টোটাল এটা হচ্ছে 11 পেজের একটা পিডিএফ আছে। তো এটার লাস্টের দিকে আরো কিছু ইয়ে আছে, তো সেটা করাতে হবে তোমাদের। মেনলি ফার্স্ট ইউনিটের জন্য পুরো নোটে বলতে পারো। দেখো আরেকটা আছে, এখানে দেখো দুটো ফোর্স দিয়েছে, 100 কিলোনিউটন আর 60 কিলোনিউটন, অ্যাক্টিং অ্যাট অ্যান পয়েন্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত, এখানে অ্যাঙ্গেল 60 ডিগ্রি দিয়েছে। ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড দ্য ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্ট। তো পি কত, 100 কিলোনিউটন, কিউ কত, 60 কিলোনিউটন, থিটা কত, এখানে আলফাটা আমরা যেখানে ঘুরিয়ে ধরেছিলাম এখানে আমরা থিটা ধরেছি, ঠিক আছে, একই ব্যাপার কিন্তু, মানে এটা তুমি আলফাও ধরে নিতে পারো, আমি ওখানে আলফা দিয়ে করিয়েছি। এখানে দেখবে মানে বিষয়টা একই, কিন্তু এখানে তোমাদের দুটো ভাবে লেখা আছে, হ্যাঁ। একটা হচ্ছে তোমার এখানে, এখানে যেটা করা আছে, এখানে এই অ্যাঙ্গেলটাকে করা যাচ্ছে থিটা, আর এখানে এটা করা যাচ্ছে তোমার ইয়ে আলফা। আবার এখানে যেটা করা আছে, আর এখানে যেটা আমি পড়ালাম একটু আগে, সেটাতে তোমার করা আছে এই পুরোটাকে আলফা, আর এটাকে করা আছে থিটা। এবার তোমরা বলো যে তোমাদের দুটোই কি আপলোড করব নাকি, মানে ব্যাপারটা একই, এবার মানে দুটো আপলোড করলে কি গুলিয়ে যাবে নাকি একটা আপলোড করব? মানে এখানে দেখো, এখানে যে আমরা এটা করেছি, এখানে ছবি দুটোতে একটু ডিফারেন্স আছে। মানে যখন তুমি যদি ফার্স্টের দিকে, অ্যাকচুয়ালি এটা দুটো নোটকে কম্বাইন করে বানানো হয়েছে, আমারই দুটো নোট ছিল তো দুটো নোট দিয়ে বানিয়েছি। এবার তখন আমি যখন এই নোটটা বানিয়েছিলাম, যখন আমি এখানে করেছিলাম তখন আমি কি করেছিলাম, তখন এখানে নামগুলো আলাদা ধরেছিলাম। অ্যাকচুয়ালি এটাই, আর কিছুই না। এখানে আমি এই অ্যাঙ্গেলটাকে ধরেছিলাম থিটা, আর এই অ্যাঙ্গেলটাকে ধরেছিলাম আলফা। সেখানে আবার আমি যখন এই নোটটা বানিয়েছিলাম পরে, কারণ আমি ওইটা আলাদা এটা আলাদা ছিল, তো এটা অতটা ডিফাইন মানে অতটা এলাবোরেট করা নেই এখানে, এমনি জাস্ট আমি যেগুলো দরকার ওইটুকুনি করা আছে, জিস্ট নোট বলতে পারি। তো এইটা হচ্ছে কি, এইটা আবার তখন ধরা হয়েছে আলফা, আর এইটাকে ধরা হয়েছে থিটা। এবার ব্যাপারটা হচ্ছে দুদিকে দুটো ধরা আছে, এক জিনিসটা একই কিন্তু এখানে একটা ওখানে একটা ধরা আছে। এবার তোমরা বলো যে কোন নোটটা মানে তোমাদের সুবিধা হবে, নাকি দুটোই আপলোড করে দেবো? আচ্ছা তাহলে এই পিডিএফটা আপলোড করে দেবো। আচ্ছা, দেখো এখানে একটা অঙ্ক আছে, দেখো এখানে বলছে পি সমান 100 কিলোনিউটন আর কিউ সমান 60 কিলোনিউটন, থিটা হচ্ছে কত, 60 ডিগ্রি। থিটা বা এখানে ধরো আলফাই ধরো, তোমরা তো আলফা নিয়ে পড়ছো, আলফাই ধরো। আচ্ছা, আর এটা কি বলছে, রেজাল্টেন্ট হচ্ছে আর, আর এখানে এখানে আমরা থিটা ধরেছিলাম, এটা হচ্ছে ইনক্লিনেশনস অফ আর এন্ড পি, যেটা আমরা এখানে ধরো থিটা ধরছে, এটা ধরো আলফাই ধরলাম। পড়ানো হয়েছে। আচ্ছা তাহলে এখানে কি ফর্মুলাটা দেখবো, আমরা ফর্মুলাটা দেখি। ফর্মুলা এখানে কি, 100 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার ইন্টু প্লাস 2 ইন্টু 60 ইন্টু 100 কস 60 ডিগ্রি। এটাকে তোমার ডিভিশন করলে কত আসে, এখানে আসে রুট অফ 19,600, দেন এটা আসে 140 কিলোনিউটন। তাহলে আর সমান সমান কত, রেজাল্টেন্ট হচ্ছে 140 কিলোনিউটন। এবার যখন আবার এটা আমরা ট্যান থিটা সমান সমান কি দেখবো, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, তাহলে 60 সাইন 60 প্লাস বাই 100 প্লাস 60 কস 60, এখান থেকে আসে কত, ভ্যালুটা হচ্ছে এটা আসে, এটা হচ্ছে তোমার 0.3997। যখন আমি ট্যান ইনভার্স করবো এটার ক্ষেত্রে, তখন এটা আসবে 21.78 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে এরকম মানে দু একটা এবং এখানে লিখতে হয় লাস্টে, হ্যাঁ। ABCDEF is the regular hexagonal force 2n এত, the area define the paint। আচ্ছা এটা আলাদা,
এইখান থেকে মানে ব্যাপারটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু না কিছু আসে, ঠিক আছে? এবার ফার্স্ট যে ইউনিটটা আছে, ইউনিটের ফার্স্ট ইউনিটের সব থেকে ইম্পর্টেন্ট টপিক বলতে এইটাই, প্যারালেলোগ্রাম ল। তো এখান থেকে তোমাদের অঙ্ক আসে, অঙ্কটা হচ্ছে কি এরকম টাইপের অঙ্ক আসে, বেশি ঘুরিয়ে দেয় না, এই 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 অঙ্কই আসে, এই দুটোর মধ্যে আসতে পারে, মানে এই দুটো বেসিক্যালি আসে। তো এগুলো মোটামুটি ধরো টোটাল তো একটা একটা চ্যাপ্টার থেকে 3-4 নাম্বার তো চলেই আসে, মানে একটা অঙ্ক ধরো কখনো এবার এক্সামিনারের উপর ডিপেন্ড করে, কখনো 4 কখনো 5 চলে আসে। যদি দুটোই দিয়ে দেয় না তখন 5 দিয়ে দেয়। ধরো ডাইরেকশন প্লাস যদি রেজাল্টেন্ট দুটোই দেয় তখন 5 দিয়ে দেয়। এখান থেকে একটা কোশ্চেন আসেই, এর জন্য আমি বললাম যে বাকিগুলো থরলি পড়লে এই ইয়েটার জন্য একটু ভালো করে পড়ো, কারণ এখান থেকে একটা কোশ্চেন আসছে, প্রতিবার আসে। হ্যাঁ, বলো। আর এই চ্যাপ্টার আর একটু বাকি আছে, ওটা কি পড়িয়ে দেবো আজকেই? মানে আর ধরো এই দুটো টপিক বাকি আছে। হুম হুম। এখান থেকে এই দুটো ফর্মুলা বেস করে ম্যাথ আসে, আর ওই আরেকটা আছে তোমার প্লেন দিয়ে, ওই প্লেন থেকে ওই হয়তো ডিফারেন্স আসে বা কাকে কি বলে ওখান থেকে শর্ট কোশ্চেন আছে, কিন্তু ম্যাথ এখান থেকে আসবেই। তাই এই ফর্মুলা দুটো মানে ডেরিভেশন মনে না থাকুক তাও ঠিক আছে, কিন্তু যেন ফর্মুলা দুটো যেন মনে থাকে, যেন ফর্মুলা দুটো যেন মিস না হয়। আচ্ছা, এখানে একটা দেখো টপিক আছে, আর তাহলে আমার যে চ্যাপ্টারটা ইয়ে হয়ে যাবে, যদি আমি তোমরা বলো তাহলে আমি এটা পড়িয়ে দিই, আর আমরা তুমি করে দিতে বলবো আজকে, ইয়ে ক্লাসটা এন্ড করে তোমাদের স্যারের সাথে কথা বলে আমি নোট দিয়ে দেবো। আচ্ছা, এখানে কি বলছে দেখো, রেজলিউশনস অফ দ্য ফোর্সেস। এবার আমরা জানি ধরো এখানে একটা ছবি দেয়া আছে, এটা ধরো একটা ফোর্স, ঠিক আছে, আর ফোর্স কোয়াড্রেন্ট জানো নিশ্চয়ই, এটা ফার্স্ট, এটা হচ্ছে তোমার সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা হচ্ছে ওয়াই, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স মাইনাস এক্স প্লাস, এটা প্লাস এটা মাইনাস, এগুলো কোয়াড্রেন্ট তোমরা নিশ্চয়ই জানো, যে গ্রাফ যখন করেছো অবশ্যই জানো। এবার হচ্ছে 2D তে এটা, আর 3D তে হয় কি, 3D তে হয় এরকম, এটা হবে ওয়াই এক্স, এটা হচ্ছে জেড, আর এটা হচ্ছে অরিজিন। তো যাই হোক এটা, এবার কি বলছে রেজলিউশনস অফ ফোর্সেস, মানে কি যখন আমাদের একটা ফোর্স দেবে তাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করব। কি করব? দুটো কম্পোনেন্টে ভাগ করব, ঠিক আছে? এই দুটো কম্পোনেন্টে ভাগ করাটা কি, এখানে দেখো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, কত আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, এইটা হচ্ছে ফোর্সটা, ঠিক আছে? আর এই ফোর্সটাকে আমরা দুটো ভাগে ভাগ করব, কি কি ভাগে ভাগ করবো, একটা হচ্ছে সাইনে ভাগ, সাইন আলফা করব, একটা হচ্ছে কি কস আলফা করব। এই রেজলিউশন অফ ফোর্সটা ভালো করে জানো, তার কারণ এরপরে যে আমরা ফ্রিকশন করব তখন কিন্তু সবকিছুরই ওই রেজলিউশন অফ ফোর্স করতে হবে, না ফ্রি বডি ডায়াগ্রাম প্লাস রেজলিউশন অফ ফোর্স। তো এই রেজলিউশন অফ ফোর্সটা জেনে রাখা ভালো। তো এটা ফার্স্ট চ্যাপ্টারে আছে, তো এটা বলে দিই কি আছে দেখো। বলছে এখানে একটা, দেখো এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, হলো। এখানেও একটা তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে, সাইন আছে মানে তোমাদের বুঝতে হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে, যেখানে তোমার লম্ব ভূমি আর অতিভুজ থাকবেই। তো এখানেও তাই, এখানে আমরা কি দেখলাম, এখান থেকে একটা লম্ব কেটে নিলাম, যেটা আমরা কি বলছি পারপেন্ডিকুলার, এটা হচ্ছে কি হাইপোটেনিয়াস, আর এটা হচ্ছে কি বেস, হলো। সাইন মানে কি আমরা জানি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে বিসি বাই এসি, তাহলে বিসি বাই এসি, তাহলে বিসি তো আমরা ভ্যালু জানি না, এই বিসির আমরা ভ্যালু জানি, জানি না, কিন্তু এই ফোর্সটা আমি কি বলেছি, এই ফোর্সটা হচ্ছে আর, তাহলে এসির ভ্যালু কত, আর, তাহলে বিসির ভ্যালু যদি আমাকে বার করতে, তাহলে বিসি সমান সমান কি আর সাইন আলফা, আর সাইন আলফা হলো। আর কসের ক্ষেত্রে কি হবে, কসের ক্ষেত্রে হবে তোমার বেস বাই অতিভুজ, তাহলে বেস আর অতিভুজটা কি আর, অতিভুজের ভ্যালু কত আর, তাহলে আর কস আলফা। এবার যখন রেজলিউশন অফ ফোর্স করবো আমরা,
তো দুটো কম্পোনেন্টে যখন আমরা ডিভিশন করছি একটা ফোর্সকে, দুটো কম্পোনেন্টে দুটো ডাইরেকশন দিচ্ছি মেনলি, তখন কি হয়ে যাবে, এই যে এইটা, এই অ্যাঙ্গেল যে অর্থাৎ বেসের সাথে তো অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এই বেসের দিকে যেটা থাকবে সেটা মনে রাখবে সবসময় কস হয়, কস থিটা হয় বা কস আলফা হয়। আর যেটা তোমার এই দিকে থাকবে অর্থাৎ বেসের অপোজিটের দিকে থাকবে, যে অ্যাঙ্গেলটা যেটা ওখানে ক্রিয়েট হবে সেটাকে আমরা কি বলবো, আর সাইন আলফা। এটা মনে রাখবে যে বেসের সাথে যেটা হয় সেটা হচ্ছে কস, তার অপোজিটটা কি সাইন। জাস্ট এইটুকু যেন মাথায় থাকে যে দুটো রেজুলেশন অফ ফোর্সেস মানে কি একটা কোনো ফোর্সকে আমরা দুটো কম্পোনেন্টে ডিভিশন করছি, দুটো কম্পোনেন্টে ডাইরেকশন দিচ্ছি, এই দুটো ডাইরেকশনের মধ্যে যেটা আমার বেসের সাথে অ্যাঙ্গেল করে থাকছে আমাদের হয়ে যাচ্ছে কস, আর যেটা আমাদের অপোজিট থাকে সেটা হচ্ছে আমাদের সাইন। জাস্ট এইটুকু মনে রাখবে যাতে মনে থাকে, কারণ এটা কিন্তু পরে অনেক সময় কি হয়, অনেক সময় অনেক কটা ফোর্সেস থাকে, ঠিক আছে, ধরো এরকম আছে, কোনোটা ধরো এরকম আছে, আবার একটু সামনে গিয়ে ধরো এটা এরকম আছে। এবার কি তখন না এই বোঝাটা খুব সমস্যা, যেমন এটা হচ্ছে এরকম হবে, এটা হবে এরকম হবে, বা এটা এরকম হবে। এবার তখন কি হয়, তখন না ওই সাইন আর কসের যে দুদিকে ডাইরেকশনটা গন্ডগোল হয়ে যায়। অনেক সময় কি হয়ে যায়, এটা হয়তো এদিকে হবে, আমি এখানে কস না করে আমি এখানে করে দিলাম সাইন, করে দিলাম ভুল করে। এই সাইন যদি আমি করে ফেলি তাহলে পুরো অঙ্কটাই ভুলে যায়, এটা করা যাবে না। এখানে সাইন করা মানে কি, সাইনের ভ্যালুটা কি হয়ে যাবে তখন, সাইনের হয়ে যাবে কসের, মানে কসের মতন। তো সাইনের তখন কি হয়ে যাবে, ধরো সাইনের হয়ে যাবে বেস বাই অতিভুজ। সাইনের কি বেস বাই অতিভুজ হয় না, হয় না, তাহলে লম্ব বাই অতিভুজ হয়। তো সেক্ষেত্রে কি পুরো ভ্যালুটাই চেঞ্জ হয়ে যাবে, ভ্যালুটা চেঞ্জ করা যাবে না। ভ্যালু যদি চেঞ্জ হয় তাহলে অঙ্কটাই পুরো ভুল। তা তুমি এত খাটনি করে অঙ্ক করলে দেখা গেলো যে উত্তর, মানে তুমি পরীক্ষা হলে করেছো যে উত্তর মিলছে, পরে দেখলে যে না, কেন কি তুমি সাইন কসে ভুল ধরেছো। তো এটা হচ্ছে ব্যাপার। এটাকে বলা হয় রেজলিউশন অফ ফোর্সেস, অর্থাৎ দুটো ডাইরেকশন দেয়া কোনো একটা ফোর্সকে। আচ্ছা, আরেকটা টপিক আছে যেটা তোমাদের এই চ্যাপ্টারটা খুব ছোট আর খুব বেসিক। মেনলি যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে তোমার ওইটা, আর এইটা খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কোপ্লেনার অ্যান্ড কোলিনিয়ার ফোর্সেস, যেটা আমরা বলে থাকি। আচ্ছা, কোপ্লেনার, কোলিনিয়ার আর কনকারেন্ট ফোর্স, আগে তিনটা বুঝি। হ্যাঁ, কোপ্লেনার, প্লেনার, কোপ্লেনার। কোপ্লেনার মানে কি, যখন ফোর্সেস আর ইন দ্য সেম প্লেন, যখন এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, আমি সবকিছুর ওর জন্য ছবি দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এটা একটা কোয়াড্রেন্ট, এক্স ওয়াই কোয়াড্রেন্ট। এই প্লেনটার কি, এই যে এই পুরো প্লেনটা কি এক্স ওয়াই প্লেন। এখানে অনেক কটা ফোর্স আছে, F1, F3, F2, সব কটা ফোর্স যেদিকে ডাইরেকশন থাকুক সব কটা ফোর্স কোথায় কাজ করছে, এই এক্স ওয়াই প্লেনে কাজ করছে। যখন অনেকগুলো ফোর্স বা এক বা একাধিক ফোর্স যখন একটা প্লেনেই কাজ করে, অর্থাৎ সেম প্লেনে কাজ করে, তখন থেকে আমরা বলে থাকি কোপ্লেনার ফোর্সেস। বোঝা গেল? আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে কনকারেন্ট ফোর্সেস, কনকারেন্ট কোলিনিয়ার ফোর্সেস। কোলিনিয়ার ফোর্সেস মানে কি, যখন ফোর্স গুলো সেম লাইনে থাকবে। দেখো এখানে কি F1, F2, F3 সবকটা কি সেম লাইনে আছে। ধর এখানে ধরে নিলাম F4, যখন একই লাইনে থাকবে সবকটা ফোর্স অ্যাক্ট করবে, তখন থেকে আমরা কি বলবো, কোলিনিয়ার ফোর্সেস। কনকারেন্ট ফোর্সেস কি, কনকারেন্ট ফোর্সেস হচ্ছে যখন ফোর্সেস হুইচ ইন্টারসেক্ট এট সেম পয়েন্ট, যখন একটা পয়েন্টে ফোর্স গুলো ইন্টারসেক্ট করবে। দেখো এখানে কি এই একটা পয়েন্ট, কিন্তু এদের ডাইরেকশন কিন্তু আলাদা, এদিকে কাজ করছে, এদিকে কাজ করছে, এদিকে কাজ করছে, এদিকে কাজ করছে, কিন্তু আমাদের ডাইরেকশন। যেমন ধরো আমরা যে ইঞ্জিনিয়ারিং পাঠশালাতে পড়াচ্ছি, আমি পড়াচ্ছি মেকানিক্স, তোমাদের স্যার পড়াচ্ছে, শুভঙ্কর স্যার পড়াচ্ছেন ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল, তারপরে তোমাদের নেহা ম্যাম পড়াচ্ছেন আইটি, জীবিতেশ স্যার পড়াচ্ছেন ফিজিক্স, তারপরে তোমার জয়ন্ত স্যার পড়াচ্ছেন ম্যাথ। এবার কি আমাদের মেন জায়গাটা কোনটা, আমাদের মেন জায়গা ইঞ্জিনিয়ারিং পাঠশালা। ঠিক এখানে এটা আমরা কিন্তু কনকারেন্ট ফোর্সের মতন, আমাদের জায়গাটা কিন্তু এই একটাই, কিন্তু আমাদের সাবজেক্ট গুলো আলাদা। আমরা একটা টাইম আছে, ওদের একটা টাইম আছে, আমার একটা সাবজেক্টের নোট প্যাটার্ন আলাদা, ওদের নোট প্যাটার্ন আলাদা, ওদের পড়ানোর ভঙ্গি আলাদা, কিন্তু কি আমরা একটা জায়গা থেকে কিন্তু বিলং করছি, আমাদের মেন ভূমিটা হচ্ছে একই। এখানে কিন্তু কনকারেন্ট ফোর্সেস এটা। কোলিনিয়ার ফোর্সেস কি, আমাদের সেম ডাইরেকশন। যদি আমরা বলি প্রেজেন্ট ফর্মুলা, মানে যদি বলি যে আমাদের এক্সাম্পল, তো সেক্ষেত্রে কি আমাদের সবারই মোটিভ হচ্ছে পড়ানো, তোমাদেরকে ভালো রেজাল্ট করানো, এইগুলো হচ্ছে আমাদের মোটিভ। তো সেটা কি আমাদের একটাই লাইন অফ অ্যাকশন বা একটাই গোল। তো এখানে বলবো কি কোলিনিয়ার ফোর্সেস। কোপ্লেনার ফোর্সেস হচ্ছে একটা প্লেনেই সবার মানে কাজ করা, আমরা অফিস ওয়ার্ক করি
বা আমরা যখন কোনো মিটিং করি আমরা তখন কি একটা ওই গুগল মিটের লিঙ্ক দিয়ে আমরা সবাই মিলে মিটিং করছি, সেখানে আমরা কি করে আরো ইয়ে করা যায়, আরো কি করে নোট ভালো করা যায়, বা কার কেমন ক্লাস চলছে, রিপোর্ট, এগুলো তোমাদেরকে নিয়ে আমরা যখন মিটিং করি তখন আমরা দেখি যে তোমরা সেই একটা জায়গাতেই তো আমরা সবাই থাকি। এটা তো না যে মানে আলাদা আলাদা গ্রুপ করে আমরা কথা বলছি, সেটা তো নয়। তো ওই যে একটা বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা, ধরো ওটা একটা প্লেন, ওখানে সবাই আছো তোমরা যারা আছো, বা যারা আরো আসবে তারা ওই একটা জায়গাতেই থাকবে। তো ওইটা কি কো প্লেনার ফোর্স। বোঝা গেল? প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট দিয়ে ভাবে আমি প্রথম দিনই বলছিলাম যে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা খুব মজা করে পড়বো, এবং কি পড়বো, পুরো প্র্যাকটিক্যাল দিয়ে পড়বো, যাতে আমাদের মনে থাকে। ফোর্স সিস্টেম কি? ফোর্স সিস্টেমে হচ্ছে দুভাগে ভাগ করা যায় বেসিক্যালি, একটা হচ্ছে কোপ্লেনার আর হচ্ছে নন কোপ্লেনার। তো কোপ্লেনার মানে আমরা কি বুঝলাম? কোপ্লেনার মানেই বোঝাচ্ছে যে সেম প্লেন, একটা একই প্লেনে বোঝাবে। আর এটা হচ্ছে কি মেনলি 3D তে হয়, এটা 3D আর এটা হচ্ছে 2D, অর্থাৎ কি এখানে জেড প্লেনটাও আসবে। এটা হচ্ছে মেন কথা। এবার কি বলে ইন দ্য সেম প্লেন। কোপ্লেনার মানে কি ইন দ্য সেম প্লেন, যেমন কি কোপ্লেনার কোলিনিয়ার ফোর্সেস। কোপ্লেনার মানে কি সেম প্লেন, কোলিনিয়ার মানে কি একদিকে অ্যাকশন, একটা লাইন অফ অ্যাকশনে কাজ করবে ফোর্সেস, সেটা হচ্ছে কোপ্লেনার কোলিনিয়ার। কোপ্লেনার কনকারেন্ট মানে কি? কোপ্লেনার মানে কি সেম প্লেন, কনকারেন্ট মানে কি তাদের একটা জায়গা থেকেই বিভিন্ন ফোর্সেস কাজ করছে, যেমন কি হচ্ছে ফোর্স উইচ ইন্টারসেক্ট, একটা একটা সেম পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তো এই যে পয়েন্ট, কোপ্লেনার কনকারেন্ট ফোর্সেস। আচ্ছা, এরপর আসবে কি কোপ্লেনার প্যারালাল ফোর্সেস। কোপ্লেনার মানে কি সেম প্লেন, প্যারালাল মানে কি দুটো লাইন, যে দুটো কাউকে ইন্টারসেক্ট করবে না। কোপ্লেনার নন প্যারালাল নন কনকারেন্ট ফোর্সেস। আচ্ছা, কোপ্লেনার অর্থাৎ কি সেম প্লেন, নন প্যারালাল অর্থাৎ কি প্যারালাল কিন্তু নেই, দেখো এরা কি প্যারালাল আছে, না, বিভিন্ন দিকে বিভিন্ন ডাইরেকশন। নন কনকারেন্ট মানে কি এখানে কিন্তু একসাথে এরা ইন্টারসেক্ট, একটা জায়গা থেকে ইন্টারসেক্ট করছে না, কিন্তু এদের প্লেনটা যেহেতু এক, সেজন্য কি এটা দেখো এখানে যদি আমি এটাকে বাড়াই, এটাকে বাড়াই, এটাকে বাড়াই, তো দেখা যাবে এখানে একটা জায়গায় ইন্টারসেক্ট করছে। তো কি এখানে প্লেনটা এক, কিন্তু এদের কি নন প্যারালাল নন কনকারেন্ট। এটা হচ্ছে মেইন ব্যাপার। তো এক্ষেত্রে এই কটা। আর এদিকে হচ্ছে কি, এদিকে আছে ধরো তোমার নন কোপ্লেনার কনকারেন্ট, মানে কি সেম প্লেনে হবে না। প্রথম নন কোপ্লেনার মানে কি সেম প্লেনে হবে না, আর কনকারেন্ট মানে কি একটা জায়গা থেকে মানে সব কটা ফোর ইন্টারসেক্ট করবে। নন কোপ্লেনার প্যারালাল ফোর্সেস, প্লেনটা এক হবে না কিন্তু প্যারালাল হবে, অর্থাৎ তিনটে ডাইরেকশন, যদি ধরো আমি যদি তিনটে ডাইরেকশন ধরি, এখানে একটা ধরো প্যারালাল, এখানে একটা প্যারালাল, আর এখানে একটা প্যারালাল, সবকটা প্যারালাল কিন্তু কি আলাদা প্লেন। আবার কি হবে নন কোপ্লেনার নন প্যারালাল নন কনকারেন্ট ফোর্সেস। বুঝতেই পারছো তো, নন কোপ্লেনার মানে এক প্লেন নয়, নন প্যারালাল এক মানে প্যারালাল হবে না, আর এখানে কি হবে নন কনকারেন্ট ফোর্সেস, এবং একটা জায়গায় ইন্টারসেক্ট করবে না। বাস এটাই, মানে আর কিছু এখানে আমার কিছু নেই যেগুলো মানে আর লাগবে। তো তোমাদের ফার্স্ট ইউনিটটা বেসিক্যালি এই কটাই আছে, আর সেরকম মানে নতুন কিছু নেই। এরপর তো সেকেন্ড ইউনিটে যা মোমেন্টাম হ্যান ত্যান এগুলো আছে, তো এটা আছে। কিন্তু আমি বারবার বলছি এই যে এখানে কোপলেনের আবার একটুখানি লেখা আছে, আমি পরে আর এলাবোরেট করিনি যেহেতু দরকার নেই, যদি দরকার হয় পরে সেটা বলে দেবো। এইটুকু মোটামুটি আছে, কিন্তু সব থেকে ভালো করে পড়বে হচ্ছে গিয়ে এই প্যারালোগ্রাম থিওরিটা, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন কিন্তু বারবার আসে। প্রথম থেকে যদি এটা পড়ে রাখো না, পরে দেখবে এইটাই সব থেকে সোজা লাগবে, কারণ এরপরে আরো আরো অনেক কিছু আছে। তো তো আজকের ক্লাস নিয়ে কারোর কোনো ইনকোয়ারি বা কিছু জানার বা কিছু বুঝতে পারোনি, যে এই জায়গাটা আরেকবার বলে দিলে ভালো হয়, এই জায়গাটা বুঝতে পারিনি, এটা কি করে আসলো, দুজনেকে জিজ্ঞেস করছি। তোমার কোনো প্রবলেম? কোনটা থেকে? আজকের চ্যাপ্টারটা? আজ ফার্স্ট ইউনিট এটা। First- হ্যাঁ, লাস্টে যেটা বলো এখান থেকে আসে, এখান থেকে আসে ধরো ধরো তোমার আসে হচ্ছে গিয়ে শর্ট কোশ্চেন আসে, আর হচ্ছে গিয়ে ধরো ডিফারেন্স আসতে পারে কোপ্লেনার আর নন কোপ্লেনার, ডিফারেন্স আসতে পারে 1-2 নম্বরের, মানে ওইগুলো বেসিক, মানে জাস্ট তুমি যদি বেসিকটা জানো তো তুমি লিখতে পারবে। মানে এখান থেকে অঙ্ক সেরকম কিছু নেই। অঙ্ক বলতে তোমার আসে হচ্ছে কি ইয়ে থেকেই, ওই আমাদের, হ্যাঁ শর্ট কোশ্চেন আসে। আর হচ্ছে আহ, সেরকম এখান থেকে আসে না, আসলে এখান থেকে ডিফারেন্স আসে, কোপ্লেনার নন কোপ্লেনারের মধ্যে ডিফারেন্স, কনকারেন্টের মধ্যে difference, বা তোমাকে এরকম দুটো ডেফিনেশন দিয়ে দিল যে কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স কি,
কাকে বলে, বা কোপ্লেনার কনকারেন্ট ফোর্স কাকে বলে, এরকম টাইপের, মানে ওই রকম ইয়ে আসে না ধরো, ওই সেরকম কিছু নেই এখানে, তো ওর জন্য অতটা আসে না। আচ্ছা, তোমাদের, আমি 1 মিনিট দাঁড়াও তো। আচ্ছা, আমি কয়েকটা ইয়ে দিচ্ছি, মানে কাজ দিচ্ছি, হ্যাঁ, এটা তোমরা করে নেবে, মানে করে নিয়ে আসবে পরের দিন। মানে অঙ্ক দিচ্ছি দুটো, তারপরে যদি না পারো তখন আমি করে দেবো বা পাঠিয়ে দেবো। আচ্ছা, টু ফোর্সেস, আচ্ছা, এটা কিন্তু 40, হ্যাঁ, 40 নিউটন।
এখানে কিন্তু অঙ্কটা একটু ঘোরানো আছে, 2 নম্বর অঙ্কটা। এখানে অ্যাঙ্গেল দিয়েছে, একটা ফোর্স দিয়েছে, আর একটা ফোর্স কিন্তু তোমাকে বার করতে হবে। মানে পি দিয়েছে, কিউ বার করতে হবে। বলে দিলাম তাও। অ্যাঙ্গেলটা কিন্তু 120 দিয়েছে। তো একটু ভেবে বুঝে করো। ফার্স্টেরটা পারবে, কিন্তু সেকেন্ডেরটা একটু ঘোরানো অঙ্ক আমি দিলাম, তার কারণ হচ্ছে আহ, অনেক সময় ঘুরিয়ে দেয় তো। এর থেকে কঠিন আর আসবে না, এটা হচ্ছে ব্যাপার। এত কঠিনও দেয় না, তবে এর থেকে কঠিন আর আসবে না, যদি বা দেয়। হ্যাঁ, সেকেন্ডেরটা। হ্যাঁ, প্রসেস। দেখো, এটা একটু ট্রাই করো। প্রসেস হচ্ছে কি বলেছে দেখো, এখানে বলেছে দুটো ফোর্সেস অ্যাক্ট করছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল 120 ডিগ্রি। কত ডিগ্রিতে কাজ করছে? 120 ডিগ্রিতে কাজ করছে। আর এখানে বিগেস্ট ফোর্সটা কত বলে দিয়েছে? 40 নিউটন। 40 নিউটন তো তাহলে সমান সমান এখানে কি হয়ে যাবে? পি। আর এটা হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে 120। তাহলে 120টা কি হচ্ছে? 120টা হচ্ছে ফুল অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে। মানে ফুল অ্যাঙ্গেল বলতে কি, এদিকেটা বোঝাচ্ছে, অর্থাৎ আলফাটা বোঝাচ্ছে। আলফাটাকে যদি তোমাকে ধরো 120 বোঝায়, আলফা হচ্ছে 120, তাহলে থিটা কত সেটা আগে বার করবে। ঠিক আছে? থিটা কত যে বার করে ছবি আঁকবে, কিন্তু ছবি না আঁকলে কিন্তু অঙ্কটা পারা যাবে না। ছবি আঁকবে তারপরে করবে। এবার এখানে দেয়া আছে 40 হচ্ছে পি, আর এখানে আলফা হচ্ছে 120, তাহলে থিটা কত সেটা বার করবে। তারপরে এর অ্যাঙ্গেল বার করবে। যেখানে ফোর্সের একটা ভ্যালু যদি জানো না, ধরো সেটা তুমি কিউই লাগবে, ঠিক আছে? কিউ রেখে তুমি ওর থিটাটা বার করবে। থিটা বার করার পর তারপরে দুটোকে ইকুয়েট মানে ইকুয়েশন দিয়ে করতে লাগবে, মানে ওখান থেকে তুমি আস্তে আস্তে বেরিয়ে যাবে। শুধু তুমি কি করবে এক্ষেত্রে, যেহেতু থিটা দেয়া আছে, রেজাল্টেন্ট যেহেতু দেয়া নেই, এখানে রেজাল্ট তুমি বারও করতে পারবে না। তো এখানে কি আলফা বার করতে লাগবে। এবার পুরোটা যদি 120 হয়, তাহলে এখানে তারপরে কথা হবে ওই সাইডটা কথা হবে, তাহলে 90 ডিগ্রি হবে থিটা। তাহলে এইটা যদি 120 ওটা যদি 90 হয়, তাহলে মাঝের অংশটা কত হবে? 30 ডিগ্রি। তো এইভাবে বার করতে লাগবে কিন্তু। তোমরা ঠিক আছে, একটু ভাবো, একটু করার ট্রাই করো, যদি না পারো আমি তো আছি, আমি পরের দিন করে দেবো। কিন্তু আগে একটু নিজে একটু ট্রাই করো, যে পড়লাম তো আমি তো অনেকটা বলে দিলাম। বাকিটা মানে যেগুলো বললাম সেগুলো একটু ভাবো, ভেবে করার চেষ্টা করো, যদি না পারো তখন আমি করে দেবো, করে বুঝিয়ে দেবো। কিন্তু এখানে মেইনলি দিয়েছে কে, এখানে দেখবে মনে রাখবে, ফাইন্ড দ্য স্মলার ফোর্স, অর্থাৎ কি কিউ বার করতে দিয়েছে। কিউর ভ্যালু কত এটা বার করতে দিয়েছে। এটা একটু টাফ তোমাদের তুলনায় প্রথম দিনে, তাও এটা দিলাম কারণ এই ছাড়া আর টাইপ আসে না, ওই দুটো টাইপ, আর এই দুটো টাইপ, এই দুটো type ছাড়া টাইপ আসে না। খুব কঠিন করলে সেকেন্ড কোশ্চেনটা আসবে। আর কোশ্চেন সচরাচর করে না এরকম, তাও। কোশ্চেন গুলো লিখেছো? আচ্ছা, দাঁড়াও আমি ক্লাসটা একবার বন্ধ করে এসে তারপর তোমার সাথে কথা বলছি।